রোজই খাবারের তালিকায় বিশেষ করে দুপুরের লাঞ্চে আমরা কোনো না কোনো শাক কিন্তু বানিয়ে থাকি। আমাদের দুজনের ভীষণ পছন্দের হলো এই পালং শাকের কচু দিয়ে আর ছোট মাছ দিয়ে ঘন্ট। এটা শুধুমাত্র কচু ব্যবহার করে কিন্তু ঘন্টটা বেশ ভালো লাগে। এটাতে আলু ব্যবহার করলে কিন্তু খুব একটা টেস্ট আসে না। এটা কচু চিংড়ি দিয়েও বানানো যায়, তবে এটা আমাদের ভীষণ পছন্দের এই ছোট মাছ দিয়ে এবং কচু দিয়ে পালং শাকের ঘন্ট। রোজকার মতো আমাকে হাজব্যান্ডের অফিস যাওয়ার জন্য পরের দিন সকালে উঠে রান্না করতে হয়, তো তার জন্যে আগের দিন থেকে ভেজিটেবলসগুলো কেটে রাখি। তো এখানে ফ্রিজ থেকে পালং শাকগুলো বার করে নিয়েছিলাম আর তারপরে এগুলো ভালো করে বেছে কেটে রাখছি। এই শাক ছাড়াও আলাদা যে কোনো সবজি যদি আমাকে রান্না করতে হয়, আগের দিন থেকে কিন্তু একটু প্ল্যান করে সেগুলো আমি আলাদা করে কেটে রাখি। কেন কি মেয়েকে সামলে উঠে সব কাজ তো একই সঙ্গে করা সম্ভব হয়ে ওঠে না, তাই আগের দিন রাত থেকে এইভাবে যদি আমি একটু সবজিপাতিগুলো আগের থেকে কেটে রাখি তাহলে আমার বেশ রান্না করতে সুবিধে হয়। আর বেশিরভাগ রান্নাটা আমি সকালবেলাতেই করে নেওয়ার চেষ্টা করি, যাতে মাম্মা উঠে গেলে ওকে পুরো সময়টা আমি দিতে পারি। পালং শাক আমার কাটা হয়ে গেছে। এরপর আমি এখানে কেটে নিচ্ছি কচু। এগুলোকে বলে গাঁটি কচু। অবশ্যই এই গাঁটি কচুই ব্যবহার করবে, তাহলে কিন্তু এগুলো নরম হয়। আর এটার মধ্যে কোনো আলু ব্যবহার আমি করব না, শুধুমাত্র কচু দিয়ে আর ছোটো মাছ দিয়ে এই রান্নাটি করব। আর এখানে আমি কিছু আলু কেটে রাখছি, যেটা পরের দিনে ভাজার জন্য একই সঙ্গে রেখে দিলাম। না ধুয়েই এগুলো ফ্রিজে রেখে দেব। ধুয়ে একদমই রাখি না, আমি না ধুয়েই কেটে সবজিগুলো ফ্রিজের মধ্যে রেখে দিই। আর এখানে আমি টোটাল 1 চামচের মাপে আমি জিরে নিয়েছি। আর জিরেটাও ভালো করে ধুয়ে নিয়ে এটা আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। এইটুকু জিরে মিক্সিতে বাটাটা অসুবিধে হয়, তাই আমি এটা শিলনোড়াতেই বেটে নিচ্ছি। আর এটাকে কিন্তু কোনো রকম জল ছাড়া শুকনো অবস্থাতেই আমি বেটে তুলে রাখছি, আর এটাকেও ফ্রিজের মধ্যে আমি রেখে দেব। পরের দিন সকালবেলায় আবার আমি রান্নার জন্য এগুলো বার করে নিয়ে এলাম ফ্রিজ থেকে। এখন বাজে সকাল 5:30, 5:30 থেকে 6টা, আমি ঠিক টাইমটা দেখিনি, তবে 5:30 থেকে 6টার মধ্যে আমি উঠে রান্নাটা শুরু করি। এখানে ভেজিটেবলসগুলো ফ্রিজ থেকে বার করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর ফ্রিজ থেকে এই ছোট মাছটাও বার করে নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে নিয়ে, এগুলোকে চুনো মাছ বা পুঁটি মাছ বলে, ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন মাছটা সবার প্রথমে ভেজে নিচ্ছি, যার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমেই দিলাম খুবই অল্প পরিমাণে সরষের তেল। এরপর কড়াইটা ভালো করে গরম হয়েছে কিনা তা দেখার জন্য ওপরে একটু হাতটা দিয়ে দেখলাম, তো দেখলাম গরম ভাব উঠছে, আর তোমরা বুঝতেই পারছো ধোঁয়া বেরোচ্ছে। তো যত ভালো করে কড়াইটা গরম হবে তাহলে কিন্তু মাছগুলো আর ভেঙে যাবে না, না হলে কড়াই ভালো করে গরম না হলে মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে মাছগুলো ভেঙে যায়। এরপর মাছগুলোতে অল্প অল্প তেল দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। একেবারে বেশি তেল দিলে এখানে একটু তেলটা ছিটকে আসতে পারে, তার জন্যে আমি যখনই মাছ ভাজি এরকমভাবে অল্প অল্প তেল দিয়ে মাছগুলো ভেজে নিই। মাছগুলো তুলে নিয়েছি, খুব মুচমুচে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর ওই কড়াইতে আরও বেশ কিছুটা সরষের তেল দিয়ে তার মধ্যে দিয়েছি কিছুটা 5 ফোড়ন আর 2 চামচ পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আমি আমার রান্নায় বরাবরের জন্যই আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করি। শুকনো লঙ্কা গুঁড়ো অনেক দিন আগেই আমি খাওয়া ছেড়ে দিয়েছি। এখানে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মোটামুটি 15 সেকেন্ড, 15 থেকে 20 সেকেন্ড মতো মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিলাম হলুদের গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো দিলাম। হলুদটাও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর অল্প অল্প জল দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি। ওই মিনিট 15-20 সেকেন্ড মতো মশলাটা আবারও কষিয়ে নেব। এরপর মশলাটা ভালো করে কষে নেওয়ার পর কড়াইয়ের গা থেকে দেখো তেল ছেড়ে আসছে। এরপর দিয়ে দিলাম ওই ধুয়ে রাখা শাক আর কচুটা। এরপর ভালো করে মিক্স করে নিতে হবে, মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি।
এটাতে প্রথমেই কিন্তু জল দেব না, এইভাবে আগে ভালো করে মিক্স করে নেব। তারপরে যাতে শাকটা আরেকটু কমে আসে তার জন্যে দিলাম লবণ। প্রথমেই দিলাম 1/2 চামচ লবণ, স্বাদ অনুযায়ী লবণ দেবে তোমরা। আর আমাদের লোকাল ভাষায় যেটা বলে আর কি, যে শাক পাতাটা জড়ে যায় লবণটা দিলে, তো সেই রকম লবণটা দিয়ে দেখো শাকটা অনেকটাই জড়ে গেল আর অনেকটাই জল বেরিয়েছে। আর এই শাকসবজি রান্নার ক্ষেত্রে না খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প জল দিতে হয়, কারণ এর থেকেই কিন্তু সবজি থেকেই কিন্তু অনেকটা জল বেরোয়। এরপর আমি এখানে দিলাম জিরে বাটা। জিরে বাটাটা মশলার সঙ্গে না দিয়ে আমি কিন্তু একদম শেষে আমি জিরে বাটাটা দিই। প্রত্যেকটা রান্নাতেই জিরে বাটা ব্যবহার করলে মশলা কষা হয়ে গেলে বা সবজিটা ভালো করে কষা হয়ে গেলে তখনই আমি জিরে বাটা দিই। এরপর এটাকে সেদ্ধ করার জন্য, কচুগুলো সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে যদি আমি শুধু শাক রান্না করতাম তাহলে জল আর দিতাম না, যেহেতু এখানে কচু আছে, কচুটা ভালো করে সেদ্ধ করা দরকার, সেজন্য একটু বেশি পরিমাণে জল দিয়েছি। আরও কিছুটা লবণ একটু স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম, লবণটা টেস্ট করেছিলাম একটু কম ছিল তাই দিয়ে দিলাম। এরপর ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে রান্না করতে দেব, যতক্ষণ না কচুটা ভালো করে সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। ঢাকা খুলে নিয়েছি, ঢাকা খুলে নিয়ে আমি দেখেছি যে কচুটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এরপর ভাজা মাছগুলো দিয়ে দিলাম, আর ভাজা মাছগুলো দেওয়ার পরে কচুগুলো এভাবে খুন্তি দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি। এই ঘন্টটাতে কচুগুলো বেশিরভাগটাই কিন্তু এইভাবে আমি স্ম্যাশ করে নেব, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। দেখো বেশিরভাগ কচুগুলো আমি এখানে স্ম্যাশ করে নিয়েছি। আর মাছটা কিন্তু একদম শেষ পর্যায়ে দেবে। যদি প্রথম থেকেই মাছগুলো দিয়ে কচুর সঙ্গে সেদ্ধ করার জন্য দিয়ে দাও শাক আর কচুর সঙ্গে, তাহলে একটু আষ্টে গন্ধ ছাড়ে, কিন্তু শেষ পর্যায়ে দিলে আষ্টে গন্ধটা ছাড়ে না। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। সো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার এই রান্নাটি? যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি লাইক শেয়ার ফলো করে নিও আরও নতুন নতুন ভিডিওর জন্যে। ভালো থেকো, সুস্থ থেকো সকলেই। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।